আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি শরীফুল হক। শুরুতেই আজকের শিরোনামগুলো জানিয়ে দিই। বিজেপির বাংলা বন্ধ ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, পাল্টা কর্মসূচি তৃণমূলের, রূপা গাঙ্গুলি আটক। নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ, কয়েক সপ্তাহের মধ্যে শুনানি। দর্শক, ওয়ার্ল্ড নিউজের এবার বিস্তারিত খবরে আপনাদের নিয়ে যাচ্ছি। 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচিতে এখন উত্তাল পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সাথে বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয় বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি সহ আরও কয়েকজনকে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন ঘটাতে মরিয়া বিজেপি সহ বিরোধীরা, যাতে একের পর এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ বা অবরোধের সকালে পিকেটিংয়ে নামে দলটির নেতাকর্মীরা। দার্জিলিং, 24 পরগনা, দুর্গাপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান তারা। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্টেশনে অবরোধ করা হয় রেলপথ। রেল লাইনে শুয়ে বিক্ষোভ করেন অনেকে। একাধিক জায়গায় চলে ভাঙচুর। বসে নেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল। পাল্টা কর্মসূচিতে মাঠে ছিলেন তারাও, যাতে বেশ কিছু স্থানে হয় বিক্ষিপ্ত সংঘর্ষ। এছাড়া উত্তর 24 পরগনার প্রিয়ঙ্গু পাণ্ডে নামে এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে আহত হন একজন। বিজেপির তীব্র সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করলে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করা হবে। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। এসব বিক্ষোভের কেন্দ্রবিন্দু যে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড, তা মূলত মোদী সরকারের দুর্বল আইনের কারণে হয়েছে বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই আগামী 10 দিনের মধ্যে বিধানসভার অধিবেশন ডেকে নতুন আইন তৈরির ঘোষণা দেন তিনি। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন রাজনৈতিক উত্তপ্ত কর্মসূচি চলছে এক দল আরেক দলের। পশ্চিমবঙ্গের আরও বিষয় জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভ, পশ্চিমবঙ্গের এই যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি, এবং বসন্ত কি আবারও আসছে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, একটা জিনিস পরিষ্কার, আজকে যারা আন্দোলনকারী ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাদের বলেছেন কাজে যোগ দিন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তারা কিন্তু স্পষ্ট বলছেন যে একদল মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য লড়াই করছে, আর একদল কুর্সি বাঁচানোর লড়াই করছে। মাঝখান থেকে যিনি নির্যাতিতা, তার বিচার নেই, এবং নির্যাতিতার যে মা বাবা, তারাও কিন্তু যে বলেছেন যে আন্দোলনটা অনেকটাই রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছে, রাজনীতির বৃত্তে চলে গিয়েছে, এবং যেখানে সম্পূর্ণটাই কুর্সি দখলের লড়াই চলছে, সেখানে তার মেয়ের বিচার পাওয়া তারা কিন্তু আর আশা প্রায় ছেড়ে দেওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছেন। এবং সাধারণ মানুষ, আমরা বিগত 7-8 দিনের যে আন্দোলন, সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সাধারণ মানুষ এই যে আন্দোলন বিক্ষোভ এর মধ্যে নেই। আপনি জানেন পশ্চিমবঙ্গের যে মিডিয়া, স্থানীয় মিডিয়া বা ভারতের যে সর্বভারতীয় গণমাধ্যম, তাদের সবারই কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা আছে। গতকালের যে বিক্ষোভ হয়েছে, নবান্ন অভিযান, সেই অভিযানে কিন্তু আমরা দেখছিলাম বাংলাদেশ থেকে বহু মানুষ ফোন করছিলেন, তারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে তো বড় বিক্ষোভ হচ্ছে, কিন্তু একটা জিনিস বাস্তব যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব বড় বিক্ষোভ বিজেপি করে দেখাতে পারেনি। পশ্চিমবঙ্গের যে দুটি মিছিল সামনে থেকে এসেছিল, সেই দুটি মিছিলের একটা মিছিলে জোনা থেকে 300 লোক হয়েছে, অন্য মিছিলে সব মিলিয়ে 5 থেকে 7,000 লোক হয়েছে। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের বড় বিক্ষোভের, অর্থাৎ বিজেপি তো এই রাজনৈতিক যে আন্দোলনটা করেছে, তারা একটা ছাত্র সমাজের ব্যানারে করেছে, কিন্তু মূল আন্দোলনের ব্যাকআপে ছিল বিজেপি। তারা কিন্তু আন্দোলনটা খুব বেশি সংগঠিত করতে পেরেছে এমনটা নয়, কিন্তু মিডিয়া সেই আন্দোলনের কভারেজ এমনভাবে দিয়েছে, তারা কিন্তু সরকারের উপর থেকে যে চাপ সৃষ্টি, স্থানীয় গণমাধ্যম যে চাপ সৃষ্টি শুরু থেকে করেছিল, তারাও কিন্তু তাদের ফোকাস থেকে অনেকটা সরে গিয়েছে। ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন ধর্ষকের ফাঁসি চাই, সেখানেও যদি আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনের কথা বলছে তিনি বিল আনবেন,
ভারতের যে বিদ্যমান আইন আছে সেই আইনেই ধর্ষকের ফাঁসির সাজার ব্যবস্থা রয়েছে। তাহলে কিসের ব্যবস্থা তিনি চাইছেন? সব মিলিয়ে কিন্তু প্রশাসনের যে ব্যবস্থা সেই নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং এই পর্যায়ে থেকে জনমানুষ যদি সেই জনবিপ্লব তৈরি করে ফেলতে না পারে, সেক্ষেত্রে ধর্ষকের যে সাজা বা বিচার সেটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ পোস্টমর্টেম রিপোর্ট সেটাকে টেম্পারিং করা হয়েছে, এটা স্পষ্ট। সিবিআইর যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে সেখানে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে গণধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। 16 দিন আজ সিবিআই তদন্ত করছে এবং সেখানে একজনের বেশি, যেটা যিনি প্রথম গ্রেপ্তার হয়েছেন তারপরে সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। যদিও সূত্র বলছে সিবিআই হয়তো পরবর্তী সময়ে গ্রেপ্তারে যাবে, তবে এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়ন কিছু চোখে পড়েনি। এবং এমন একটা পরিস্থিতি যেখানে বারবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিল করছেন এই মামলা যাতে স্টেটের কোর্টে চলে আসে সেই জন্য, এবং তার জন্য মানুষ বিপ্লব করছে, কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় 21 জন আইনজীবীকে নিয়োগ দিচ্ছে রাজ্য সরকার, যাদের ন্যূনতম একদিনের শুনানির খরচ দিতে হচ্ছে 25 লক্ষ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। সব মিলিয়ে জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ধর্ষকের যে ফাঁসির সাজা সেটা থেকে তিনি সরে আসার চেষ্টা করছেন। কেন করছেন প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে লাশের উপরে পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন রয়েছে, সেই লাশকে রাতারাতি পোড়ানো হয়েছে। সেই লাশের পোড়ানোর জন্য তো শ্মশান ঘাটে যে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ বারবার আঙুল উঠছে, যে তৃণমূল বিধায়কের সন্তান, সেই তৃণমূল বিধায়ক নিজে শ্মশানে উপস্থিত থেকেছেন এবং সেই ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। তারপরও মানুষ কিন্তু বলছে যে মানুষ এই বিচার হয়তো পাবে না, কারণ গোটা আন্দোলনটাই রাজনীতিকরণ হয়ে গেছে। শুভ, ধন্যবাদ Sorry. আপনাকে। দর্শক, কলকাতা থেকে শুভজিৎ পুতুতুণ্ড সেখানকার রাজনৈতিক অবস্থা এতক্ষণ আমাদের জানানোর চেষ্টা করছিলেন। এবারে একটু বিদেশের খবর জানাতে চাই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের নতুন একটি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সিল অভিযুক্ত এনেছেন জ্যাক স্মিথ। এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, আসছে প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন এই অভিযোগের শুনানি করবেন। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে গেল বছর মামলাটি করা হয়, আর এতে তার বিরুদ্ধে 4টি অভিযোগ আনা হয়। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন, আহত হয়েছে 9 জন। কিরভিরি এবং ঝাপোরঝিয়া অঞ্চলে দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অঞ্চলটির বেশ কয়েকটি ভবন ধ্বংসপ্রাপ্ত হয়। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া 10টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি এবং 81টি ড্রোনের মধ্যে 60টি ভূপাতিত করেছে। রাশিয়ার অভ্যন্তরে 100টি বসতি দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এছাড়া রাশিয়ার প্রায় 600 সেনা সদস্যকে বন্দী করার কথা জানিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শেষ হবে বলেও জানান জেলেনস্কি। আর এর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন তিনি। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বিশ্বের সামুদ্রিক মাছের বাজারের একচ্ছত্র আধিপত্য হারিয়েছে রাশিয়া, আর এতেই ভাগ্য খুলে গেছে নরওয়ের। সামুদ্রিক নানা মাছের পাশাপাশি কাঁকড়ার বাজার এখন দেশটির হাতে। 2022-এর তুলনায় 2023-এ 42% বেশি কাঁকড়া রপ্তানি করেছে দেশটি, যা থেকে আয় $110 মিলিয়ন। সামুদ্রিক মাছের বাজারে রাশিয়ার আধিপত্য অনেক দিনের। বৈশ্বিক বাজারের 60%ই দেশটির দখলে, যার সবচেয়ে বড় গন্তব্য চীন। তবে ইউক্রেনের সাথে যুদ্ধের পর বাণিজ্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে দেশটির উপর, আর তাতেই নড়ে চড়ে বসে পার্শ্ববর্তী দেশগুলো। শুরু হয় বাজার দখলের প্রতিযোগিতা। সামুদ্রিক নানা মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিং ক্র্যাব বা রাজকাঁকড়া। রাশিয়া এই কিং ক্র্যাবের বাজারের 94% দখল করে রেখেছিল। তবে নিষেধাজ্ঞায় ভাগ্য খুলেছে নরওয়ের। তথ্য বলছে 90-এর দশকে পরীক্ষামূলকভাবে দেশটিতে আলাস্কা থেকে আনা কাঁকড়া চাষ শুরু হয়, যা এখন $1 বিলিয়ন বাণিজ্য। গেল বছর প্রায় 5.5 মিলিয়ন পাউন্ড রাজকাঁকড়া সরবরাহ করে নরওয়ে, 2022-এর তুলনায়, যেখানে আয় বেড়েছে 42%। অর্থের হিসাবে যার পরিমাণ $110 মিলিয়ন।
এটা অবশ্যই ভালো ব্যবসা। একটি ফিশিং বোট থেকে প্রায় $70 রাজ কাঁকড়া বিক্রি হয়, যে কারণে আমরা মাছের বদলে এটাকে বেছে নিয়েছি। আমি 12 বছর মাছ ধরার কাজ করেছি। শুরুর দিকে 5 বছর আমি প্রায় দেউলিয়া ছিলাম। এরপর গেল 3 বছর আগে শুরু করি রাজ কাঁকড়ার ব্যবসা। 80-র দশকের শেষ দিকে মাছের ফ্যাক্টরিগুলো বড় ধরনের লোকসানে পড়ে, যে কারণে বহু বছর বন্ধ ছিল এগুলো। সেগুলো আবার নতুন করে চালু করা হয়েছে কাঁকড়ার ব্যবসার জন্য। ছোট কাঁকড়া সংরক্ষণ করে এখানে চাষ করা হয়, পরে তা বাইরে সরবরাহ করা হয়ে থাকে। নরওয়ের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কাঁকড়ার ব্যবসার উপর, আর এই ব্যবসার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে $17 বিলিয়ন পর্যটন শিল্প। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। প্রতিবারের মতো এবারও স্পেনে আয়োজিত হলো টমাটিনা ফাইট ফেস্টিভ্যাল। আয়োজনে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে সেখানে ভিড় করেন 22,000-এরও বেশি মানুষ। ট্রাকে ট্রাকে করে আনা হয় 120 টন পাকা টমেটো। একে অপরের দিকে ঢিল ছোড়া, নয়তো মাটিতে চেপে ধরে কুস্তিতে কুপকাত করা। বর্ণনা শুনে মনে হতেই পারে কোনো যুদ্ধক্ষেত্রের চিত্র এটি। যুদ্ধই বটে, তবে তা গোলা বারুদের নয়, টমেটোর। বলছি স্পেনের বিখ্যাত টমাটিনা ফাইট ফেস্টিভ্যালের কথা। প্রতি বছরের মতো এবারও স্পেনের বুনোলে অনুষ্ঠিত হলো ভুবন বিখ্যাত এই উৎসবটি। ছোট্ট শহরটিতে শুধু টমাটিনায় যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভিড় করেন 22,000-এর বেশি মানুষ। ট্রাকে ট্রাকে আনা হয় 120 টন পাকা টমেটো। গেল কয়েকবারের তুলনায় এবারে ভিড় অনেক বেশি। জমজমাটভাবে সবাই উদযাপন করছে এই উৎসবটি। যেসব টমেটো একদম পাকা সেগুলো দিয়ে যুদ্ধটা বেশি জমে। পরস্পরের গায়ে ঢিল ছুঁড়ে কিংবা টমেটোর রসে মাখামাখি হতে বেশ ভালো লাগে। 1945 সালে প্রথমবার শুরু হয় এ উৎসব। সে বছর বুনোলে কয়েক দল তরুণদের মধ্যে মারপিট হয়। এ সময় পাশের একটি সবজির ঠেলা থেকে টমেটো তুলে পরস্পরের দিকে ছুঁড়ে মারেন তারা। এই ঘটনায় মজা পেয়ে যান স্থানীয়রা। সেই থেকে প্রতি বছর বিপুল উদ্যমে উদযাপিত হচ্ছে এটি। 1950 সালের দিকে স্বৈরশাসকের আমলে কিছু সময় নিষিদ্ধ ছিল টমাটিনা ফেস্টিভ্যাল। 1980-র দশকে ফের জনপ্রিয়তা পায় এই উৎসব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।